যে মিথ্যা আশ্রয় রেহনুমার নিচ্ছে সেটা দেখে আমিও হন বুঝা পারছি যে রেহনুমার গর্বে আমার সন্তান নাইকা। সব প্রমাণ মিথ্যা মিজান, সব প্রমাণ মিথ্যা। একবার ভেবে দেখো মিজান, যদি কোনো উদ্দেশ্যই না থাকতো তাহলে আমাকে কেন ভিডিও করলো ওই রূপা? কেনই বা সেই ভিডিও তোমাকে দেখালো? দেখাইবে এই কারণে যে মানবতা পৃথিবীতে এখন বাচ্চা আছে, সেই কারণে দেখাইব। উল্টা তোমার দেয়া ওই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে আমি কেন বিশ্বাস করবো তারে? কেন? কারণ হইতেছে আপনার স্ত্রী রূপা না, রেহনুমা। আমি ভাবছিলাম এই বাড়ির উত্তরাধিকার দিব রেহনুমা আমাগো, দিব বংশের বাতি। আর অয় কি দিল? দিল মুখ ভর্তি চুনকালি। আহা, যাও যাও তুমি আমাদের এইখান থেকে যাও, আমাদের কোনো ক্ষতি করো না তুমি। আর আম্মা, আপনি আমার সাথে যা খুশি তাই করুন, কিন্তু আমার সন্তানের সাথে এই অন্যায়টা করবেন না আম্মা। ওর কোনো দোষ করেনি আম্মা, ওর কোনো দোষ নেই। ওকে অন্তত পিতৃ পরিচয় বড় হতে দিন আম্মা। ওর পিতৃ পরিচয় নিয়ে তখন আশঙ্কা নেই কে? বউপুরা পঞ্চায়েত নিঃসঙ্গত একটা মাত্র পিতৃ পরিচয় তো খুশিই দিব। আমি তো খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি এইখান থেকে বাইরিয়ে তুমি ওই ডাক্তার মাসুদের ঘরে সোজা যাইবা, তাই না? আমার সন্তানের বাবা তুমি, তুমি মিজান, তুমি। সত্যিটা জানার পর আমিও ঠিক এইভাবে চিৎকার করছি রেহনুমা, যন্ত্রণায় ছটফট করছি একটা মুহূর্ত। নিজের আপন মানুষের কাছ থেকে প্রতারিত হওয়াটা যে কত বড় যন্ত্রণার, কত বড় অত্যাচার, এটা তোমার মতো প্রতারকের বোঝার কথা না রেহনুমা, তোমার মতো প্রতারকের বোঝার কথা না। এখনো খাড়াই আছো কেন রেহনুমা? যাও এখান থেকে। যদি ঘাড় ধাক্কা খাই এখান থেকে বার হইতে না চাও তাইলে মা 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 আমার এই মিঠু সাবরে একটাবার প্রমাণ করার সুযোগ করে দেন যে বড়ভাবে অপরাধী না। একটাবার অন্তত ওই রূপার লগে আমাকে কথা করার সুযোগ করে দেন। কিন্তু আমরা কেন যাব? দরকার হলে রূপা আমাদের সবার সামনে আসুক, ষড়যন্ত্রটা কে করেছে, কেন করেছে সেটা আমরাও বোঝার চেষ্টা করি। এমন কিছু আর হবে না মিঠু, আমি চাই না, আমি চাই না যে সপ্তাহের সামনে আবার ফাঁসুক। কিভাবে মধুসভায় কাটাইছ ওই রেহনুমার একটা মাসু। এই বাড়ি ভদ্র মানুষের বাড়ি, এই বাড়িতে ওই নোংরা নাটক মঞ্চস্থ দরকার নাই। কে? হ্যাঁ, ওসব নোংরা নাটকই, ওখানে কোনো সত্য নাই, আর সেটাই আমাদের সবার প্রমাণ করা দরকার। সারা জীবন তাম্মা কথা শুনো নাই কে? ডাইনে যেতে গেলে বাই গেছো, আজকে তার কত অন্তপক্ষে শোনো, ডাইনে বাই না তাকে সোজা বাড়ি থেকে বেরিয়ে যাও, সোজা। প্লিজ রেহনুমা, তুমি যাও, যাও তো জলদি করে। তোমার আর এইখানে আমরা নিবার পাচ্ছি। বুঝছি, সুন্দর কথায় কোনো কাম হইব না। আহো আমার লাগে, আহো, চলো। মা ভাবিরে কই নিয়ে যাইতেছেন? চলো। এইটা তো দেখতেছি মেঘ না চাইতে বৃষ্টি, না বৃষ্টি না, পরে তুফান। ও
কথা না কইয়া চুপচাপ বাড়ি থেকে বাইরে যা। আর একটা কথা রাইনুমা, দরজার বাইরে গিয়ে কোনো নাটক করবা না। আর এই বাড়ির প্রতি যদি তোমার কোনো শ্রদ্ধাবোধ থাইকা থাকে তাহলে সোজা সোজা চলে যাবা গা। আম্মা, আমি কোনো অন্যায় করিনি আম্মা। মিজানের সন্তানই আমার গর্বে আম্মা, এ বাড়ির উত্তরাধিকার। মা, ভাবিরে বাইর করে দিয়েন না, ঘরে যাইতে দেন। ভাবির হাত ছাড়ো মা, এই কাজ তুমি একদম করবে না মা। এটা তুমি কি করলে মা? এখনই দরজা খোলো, খোলো দরজা। মা, এই অবস্থায় এমনটা করবেন না মা, এটার বাচ্চার ক্ষতি হয়ে যায়। দয়া করে দরজাটা খুলে দেন মা। আম্মা, আমার দরজাটা খোলেন আম্মা। আম্মা, আমি তোমারে নাটক করতে মানা করছি রেনুমা। তুমি মাথা নিচু করে এখান থেকে চলে যাও। বহুত কিছু করছি আমি তোমার জন্য, বহুত কিছু। সেই সম্মান অন্তত আমারে দাও। ভাবি এভাবে চলে গেলেই আমাদের সম্মান নষ্ট হবে মা, এটা হতে দেওয়া উচিত হবে না। রেহনুমার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে আর কোনোদিনও খুলবো না, এটা মনে রাখিস। হ্যাঁ, পরেও যদি তোরা এই দরজা খুলনের চেষ্টা করস তাহলে আমার লাশের উপর দিয়ে যাইতে হইব তো গো। অন্যায় করলে মা, ভীষণ অন্যায় করলে। এর খেসারত একদিন আমাদের পরিবারের সবাইকে দিতে হবে, সবাইকে। আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম, কিছুতেই থামাতে পারলাম না ভাবির এই চলে যাওয়াটা। একটা ভীরু, একটা কাপুরুষ, একটা অপদার্থ আমি। মা, বড় ভাইজান, তার সামনে আমরা আর কি করতে পারতাম? যতটুকু করার তা তো করছি আমরা। এখন মা যদি তার লাশের উপর দিয়ে যাওয়ার হুমকি দেয়, সেই ক্ষেত্রে আমরা তো অসহায়। তাই বলে চোখের সামনে এত বড় একটা অন্যায় হয়ে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না? আমরা সবাই এখন বড় হয়েছি, চোখের সামনে এই অন্যায় মেনে নেওয়া যায় না। জাগো ভাবা উচিত এটা অন্যায়। আজকে অন্যায় তো তারাই করতেছে। যে মানুষটা আমাদের প্রতিটা বিপদে, প্রতিটা প্রয়োজনে নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে, কখনো নিজের স্বার্থটাকে এক মুহূর্তের জন্য বড় করে দেখে নাই, সেই মানুষটাকে কিনা আজকে এক কাপড়ে বের হয়ে যেতে হলো। কষ্টে, যন্ত্রণায় আমার না মরে যেতে ইচ্ছে করছে। এমন কথা একদম বলবেন না মিঠু সাহেব। আচ্ছা, আজকে সকালে ঠিক কি ঘটেছিল তুমি আমাকে বলো তো? ভাবির কাছে রূপার ফোন আইছিল, ওই যে ডাক্তার মাসুদের অ্যাসিস্ট্যান্ট। সে ফোনে কইলো ভাবির সাথে নাকি তার একটা চুক্তি হয়েছে। কিসের চুক্তি? ভাবির সাথে যে ডাক্তার মাসুদের একটা সম্পর্ক আছে, ওইটা গোপন রাখার জন্য আর কি। আর সেই সম্পর্ক গোপন রাখার বিনিময়ে ভাবির কাছে রূপা টাকা চাইতেছিল। টাকা চাইছিল? কিন্তু ভাইয়া তো বললো মেয়েটা নাকি টাকা নিতে চায়নি।
আর ভিডিওতে দেখা গেছে ভাবি মেয়েটাকে টাকা দিচ্ছে। কিন্তু আমি তো নিজে কানে শুনছি ওই মাইয়া এসবের জন্য টাকা চাইতেছিল ভাবির কাছে। মানে আবার আজে বাজে কথা বলছেন। কিসের কথা গোপন করতে চাইবো আমি? বেমালুম ভুলে গেলেন? আরে কি ভুলবো? ভাবি দেন তো ফোনটা আমার দেন তো, দেখি কি কয়। কেন ভুলে গেলেন ডক্টর মাসুদের সাথে আপনার যে গভীর অন্তরঙ্গ প্রেমের সম্পর্ক ছিল, সেটা যে আমি জেনে গিয়েছিলাম ম্যাডাম। কি হলো? আপনি কি ভুলে গেছেন সেটা গোপন করার জন্য যে আপনি আমাকে অনেক টাকা দিতে চেয়েছিলেন? মেয়েটা ফোনে ভাবির কাছে টাকা চাইল, আর ভাইয়াকে বলেছে ভাবি নাকি তাকে জোর করে টাকা দিয়েছে। আবার নিজেকে সৎ প্রমাণের জন্য, মানবতার জন্য মেয়েটা ভাইয়াকে টাকাটা ফেরতও দিয়েছে। না না, আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। আমার ধারণা এখানে রূপা একা না, এর পেছনে আরো অনেক মানুষ আছে। তা না হলে নিজের মানবতা দেখানোর জন্য গোপনে কেউ এসবের ভিডিও করে রাখে না। এইসব চিন্তা না হয় পরে করা যাবে, কিন্তু ভাবি কই আছে এখন, কেমন আছে এখন? আমার চিন্তা হইতেছে ভাবির শরীরের জন্য। ওই শরীরের ভিতরে তো আরেকটা শরীর বসবাস করতেছে, তাই না মিঠু সাহেব? টানা পানি মুখে দিচ্ছে কিনা কেডাই জানে। পেটের বাচ্চাটার যেন আবার ক্ষতি না হয়েছে। তার উপর আবার কয়দিন আগেই তো মাথায় এত বড় একটা আঘাত পাইল ভাবি। এই শরীরে শীতের মধ্যে ভাবি বাইরে কি কষ্ট হয়ে না পাইতেছে। হাইড্রোজেন ওষুধের মধ্যে ছিল ভাবি, ওষুধ না নিলে তো মাথার ব্যথাটাও বেড়ে যাবে। ভাবির কাছে তো একটা টাকা, একটা মোবাইল কিছুই নেই যে কোনোভাবে তার মামার বাড়িতে যাইবে। রাতের ঢাকার অন্ধকারে একা একা কি করবে ভাবি? না না, এই অবস্থা আমি এখানে বসে থাকতে পারবো না। যাবা, তুমি মায়ের দিকে খেয়াল রেখো। আমি এখনই যাব ভাবিকে খুঁজতে। মা যা খুশি তাই বলুক না কেন। মায়ের লাশ তাহলে দেখতে চাস মিঠু? আমি মায়ের লাশও দেখতে চাই না, আবার ভাবি কোনো বিপদে পড়ুক সেটাও চাই না। একটা কথা মনে রাখিস মিঠু, এই পৃথিবীতে সব সময় সবকিছু এক লগে হয় না। মা তুমি একটু বোঝার চেষ্টা করো। ভাবি অসুস্থ, তার পেটে বাচ্চা, মা তার কাছে মোবাইল নেই, টাকা নেই, কিচ্ছু নেই। এখন ভাবির যদি কোনো বিপদ হয় তুমি কি মনে করো তুমি রক্ষা পাবে? তখন ভাবির মামা মামিকে তুমি কি জবাব দেবে? তুমি তো আয়নায় নিজের মুখটাও দেখতে পারবে না। আর আমি যদি ওরে ফিরাইয়াও আনি তাও তো আমি আমার মুখ আয়নায় দেখবার পারো, কারণ এমন একটা চরিত্রহীন মায়ের লগে এক বাইতে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। মা, ভাবি চরিত্রহীন না, এর মধ্যে একটা বড় খাপলা আছে। রূপা সকালে ফোনে যা কইছে আর মিজান ভাইরে যা কইছে ওইটা দুই রকম কথা। বড় একটা ষড়যন্ত্র আছে মা, এর মধ্যে আমাদের কোনোভাবেই পড়া যাবে না। আমারও মনে হয় রেহনুমার নোংরা প্রতারণার ফাঁদে আমগো ফাঁসা উচিত। ভাবি প্রতারক না, আর সেটাই আগে আমাকে প্রমাণ করতে হবে। আর সে কারণে আগে আমাকে বাইরে যেতে হবে ভাবিকে খুঁজতে। ধরে আমি আগেও কইছি, তাইলে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে। মা, মা দরজা আটকালে কেন? মা, মা প্লিজ দরজাটা খোলো। অন কি করবেন? আজকে রাইতে কোথাও যাইবার পারবি না তোরা, শান্তিতে ঘুমা। মা, মা প্লিজ এমন পাগলামি করো না মা। মা ভাবির যদি কোনো ক্ষতি হয় তুমি কিভাবে নিজেকে ক্ষমা করবে? মা পাগলামি করো না মা। একটা চরিত্রহীন প্রতারক মায়ের লাগিয়া ক্ষমা চামু খেলা? হ্যাঁ মা দরজাটা খোলো। তোরা এম থেকে তাকায় আছিস খেলা? হ্যাঁ তুমি এমন একটা কাজ কি করে করলে দাদি? বড় চাচিকে তুমি এই বাড়ি থেকে বের করে দিলে? আয় তুই বেশি বুঝবা যাইস না কিন্তু রিঙ্কি। আমি বেশি বুঝি না, কিন্তু এইটুকু বুঝতে পারি যে আমার দাদি ভালো মানুষ না, খারাপ মানুষ, পাজি মানুষ। রিঙ্কি মারবে একটা। দিন দিন বেয়াদব বানাইতেছস মেয়েটারে। হোক না একটু বেয়াদব মা,
সারা জীবন তো আমাদের আদব কায়দা শিখিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চেয়েছিল, যেমন আজ রেখেছো জবার মিঠুকে। দরজাটা খোলো। কি করে পারলে তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দিতে? কিভাবে মাইনে? হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করছি। ওই রকম চরিত্রহীন মাইয়ারে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করতে হয়। ভাবি যদি চরিত্রহীন হয় মা, তাহলে এই পৃথিবীর সবার চরিত্র দিয়ে আমি প্রশ্ন তুলব। এটা অন্যায়, এটা অবিচার মা, আর এটা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। দোয়া করি ততদিন পর্যন্ত যেন তোমাকে উপরওয়ালা বাঁচিয়ে রাখে। চাবিটা দাও মা, মিঠুকে দরজা খুলতে হবে, না হলে ওই দরজাটা আমাকে ভাঙতে হবে। তোমার এত সাধের বাড়ির এই দরজা, সেই দরজা দুই ভাই মিলে ভেঙে ফেলুক, সেটা আমি চাই না। সমাজের লোকজন তখন তোমাকে কি বলবে বলো? তোমার কি হলো মা? দাও চাবিটা। না না, এইটা হতে পারে না। আমাদের বৌমা এমনটা করতে পারে না। মিজানের কাছে শক্ত প্রমাণ আছে, সেইটা দেখা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে। আর সেটা তুমি দেখলে না, আমার দেখতে হবে না, কারণ বৌমার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। না 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 না, আমি একদমই বিশ্বাস করতে পারছি না। রেহনুমা ভাবির মতো এমন একজন মানুষ এরকম কাজ কি করে করবে? রে নম তো গেছে, এলা জবারে দরণ লাগবো জুইট কইরা। কিভাবে ধরবে তুমি? বড়ভাবে তো জলদি চলে গেল। বড়ভাবে থাকলে না হয় জিন বুতের দোহাই দিয়ে জবাকে বের করা অনেক সহজ হয়ে যেত। জিন ভূত তো অন্য বাড়ি ছেড়ে গেছে বললে মনে হয় না, নাকি কস?